না টাইগার, থামো। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। ব্যাস, আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি। আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে। আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক। অভিনবের চোখে যে তীব্রতা আকরাম দেখেছিল, ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল। আকরাম গভীর নিঃশ্বাস নিল এবং সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর আকরামকে নিয়ে পৌঁছাল। এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করত। সেই বিশাল আরিনাতে 3 জন ছাড়া আর কেউ ছিল না। আর একবার ভেবে দেখো, আজ পর্যন্ত এই রিংয়ে আমি কখনো হারিনি। এই রিংয়ে তুমি আজ পর্যন্ত হারনি একটাই কারণে, আজকের আগে তুমি কখনো সঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হওনি। তাহলে আকরাম, তুমি কাকে বেট করছো? আমাকে না ওকে? বোকার মতো কথা বলো না। টাইগার যখন সামনে দাঁড়িয়ে আছে তখন অন্য কারোর উপর বেট করা কি সম্ভব? ভালো করে ভেবে নাও, তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে। তুমি আর মুখ দেখাতে পারবে না। ফাইট শুরু করা যাক। অভিনব মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল। বালরাজ ছিল ভারী গড়নের, আর অভিনব ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল। ফাইট শুরু হল। বালরাজ যখন প্রথম পাঞ্চটা অভিনবের দিকে ছুঁড়ে মারল, অভিনব মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল। আর একটা কথা সব সময় মনে রেখো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে। তোমাকে ফাইট করতেই হবে, বুঝেছো টাইগার? এটা কাকে নিয়ে এসেছে? এই ছেলে আমাদের উপর রাজত্ব করবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে কেউ এসে নিজেকে টাইগার বললেই আমরা মেনে নেব। একদমই না। কাম অন। বলরাজের পাঞ্চটা অভিনবের নাক ভেঙে দেওয়ার মতো ছিল, কিন্তু তার আগেই অভিনব নিজের নিয়ন্ত্রণ ফিরে পেল এবং ঝুঁকে পড়ল। বলরাজের পাঞ্চটা ফাঁকা বাতাসে লাগলো, আর সে ঘুরে অভিনবের দিকে তাকালো। এবার অভিনব পুরোপুরি সিরিয়াস। ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল। এবার বলরাজ রেগে গেল। সে আবার অভিনবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল। বলরাজ নিজেকে সামলাতে পারল না। হে বালরাজ, সারেন্ডার করে দাও। নিজের রেকর্ড নষ্ট করছো কেন? বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো। বলরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের দিকে। অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো। শেষে অভিনব বলরাজকে ছেড়ে রিংয়ের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়ালো। বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় কাতরাতে লাগলো। আকরাম, আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল, কিন্তু তবুও সে হাসল আর অভিনবকে জিজ্ঞেস করল, এসব তুমি কোথায় শিখলে? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে? আজকের পার্টি আমার তরফ থেকে। বালরাজ, এভাবে বললে হয় না। বলতে হবে, টাইগার জি, উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি? উইল ইউ পার্টি? এভাবে। টাইগার জি, আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে? পার্টি করব? ওকে, রাইট। কেন নয়? অনন্যা, শোনো, আমার বাবা মা এসে গেছেন। যা কিছু হয়েছে সব তারা জানেন। তারা তোমার সঙ্গে দেখা করতে চান। এক্ষুনি বাড়ি চলে আসো। কি এক্ষুনি? হ্যাঁ, এত অবাক হওয়ার দরকার নেই। এবার তুমি তোমার কাজের ফল ভোগ করো। বাই দ্য ওয়ে, আকরাম, আকরাম, বলরাজ, আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমার ইনলজ হাউস। ইনলস? তুমি কবে বিয়ে করলে? এটা অনেক বড় গল্প, অন্য কোনো দিন বলবো। সব ঠিক তো? মাউন্টটিকে কি ফোন করে জানানো উচিত নয়? না বালরাজ, আপাতত ওর আসল পরিচয় কাউকেই জানানো উচিত নয়। কেউ যেন না জানে যে টাইগার ফিরে এসছে, ঠিক আছে?
মাউন্টি যা করছে ওকে সেটাই করতে দাও। আমি তাহলে যাচ্ছি। আর আকরাম, মনে আছে তো আমার জন্য ওই নতুন জবের কথা? চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এটা শুনে অভিনব আকরাম আর বলরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার জন্য সে আগেই একটা ক্যাব বুক করেছিল। টাইগার, এটা নাও। এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম। এটা তোমার ইনলসদের দিয়ে দিও। ওদের গত 7 পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি। এই সব কিছুর জন্য ধন্যবাদ আকরাম, আর তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য। এখন বেরোবে নাকি রিংয়েই দাঁড়িয়ে থাকবে? কিছুক্ষণ পরে গাড়িটা আনান্নার বাড়ির সামনে এসে থামল। অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। নমস্তে মামিজি, নমস্তে বাবাজি, আপনাদের দুজনের জন্য এটা এনেছি। ও ওয়াও, এটা তো দারুণ। এটা খুবই দামি ম্যান। এটা কি? ও প্লিজ, আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে। তুমি কি সত্যিই মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে? আর তুমি এসব এখানে কেন এনেছো? আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছো? তাও আবার চুরি করা লিকার দিয়ে? সরি, কিন্তু আমি কারো ওপর জোর করিনি, আর কিছু চুরিও করিনি। ও সত্যি? তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল? এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য। নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো। অভিনবের মনে হল যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ তার কথা শুনতে রাজি নয়। সত্যি সে আনন্যার সঙ্গে একই বিছানায় ছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সে নিজেই জানত না কিভাবে সে তার ঘরে পৌঁছে গিয়েছিল। যদি জানত, সে কখনো এটা করত না। কিন্তু শেষ পর্যন্ত অভিনব কোনো ব্যাখ্যা দেয়নি। সে জানত তাতে কোনো লাভ হবে না। তুমি কি বোবা? তোমার মুখে কি জিভ নেই? শর্মিলা, এই বসো। অভিনব, তুমি বসো। শর্মিলা তখনও রাগ নিয়ে তার দিকে তাকিয়েছিল। অভিনব বসে পড়ল, আর রাজীব কথা চালিয়ে গেল। তাহলে ওখানে যা হয়েছিল সে সব কিছুই আমরা জানি। এমনকি আনান্যা নিজেও জানে না তার সঙ্গে ঠিক কিভাবে এটা ঘটল। কিন্তু আমার মনে হয় সেখানে খুব বড় কিছু ভুল হয়েছিল। যাই হোক, এখন তোমার আর আনান্যার সম্পর্ক আমরা বদলাতে পারি না। অভিনব যা ঘটেছিল তার জন্য অনুতপ্ত ছিল না। যদি সে আনন্যার সঙ্গে না বেত, তাহলে তখনও আকরামের সঙ্গেও তার দেখা হতো না। আর সে চায়নি বাইরের দুনিয়ায় আনন্যার নাম বদনাম হোক। সেই বিয়ে ভাঙতেও চায়নি। তাহলে অভিনব, তুমি কি কাজ করো? আমি আগে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম, আর আজই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। কথাগুলো ওদের ওপর যেন বোমার মতো পড়ল। শর্মিলা কিছু বলার আগেই রাজীব কথা বলল। অভিনব, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জব খুঁজতে হবে, আর সেটা ভালো জব হতে হবে। তবেই তুমি আইনিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। অভিনব উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই শর্মিলার রাগ আবার ফেটে পড়ল, আর সে তার পেছনে কথা বলল। দেখেছ কি ভীষণ এগুয়ে, আর কি ওর ওভার কনফিডেন্স। পকেটে 10 টাকাও নেই, কিন্তু হাঁটে এমন ভাবে যেন জঙ্গলের টাইগার। রাজীব, তোমার কি মনে হয় ওর মতো একজন লুজারকে কেউ জব দেবে? দেবে। আমার কাজের কোনো অভাব নেই। শুনলে? অভিনবের কণ্ঠস্বর শুনে রাজীবও অবাক হয়ে গেল। অভিনব শর্মিলার কাছে এগিয়ে এসে বলল, আমি যদি একটা ভালো জব পাই, তাহলে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন প্রমাণ করার যে আমি আনান্যাকে বিয়ে করার যোগ্য? আরে দেখো কি কনফিডেন্স ইয়ার। এমন কনফিডেন্সকে দূরে ছুঁড়ে ফেলো। আর জব বলতে আমি কাল থেকে কোনো পার্কিংয়ে বসে গাড়ির রিসিট দেওয়ার কথা বলছি না। আমি বলছি একটা প্রপার জব, একটা রিয়েল জব, একটা হাই স্টেটাস জব। আর যদি তুমি কালকের মধ্যে এমন একটা জব পাও, তাহলে আমি হয়তো তোমার কথাটা ভাববো।
শারমিলার মুখ থেকে এই কথা শুনে অভিনবের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। শারমিলা জানতই না অভিনবকে বা তার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে মাথা নাড়ল আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল আর সে জানত এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে। আফটার অল এখন তারা স্বামী স্ত্রী। সে তার ঘরের দরজার কাছে পৌঁছালো। কি? অনেক রাত হয়ে গেছে, আমি আমার বাড়িতে যেতে পারবো না। ঘুমানোর জন্য একটা জায়গা দরকার। তো? তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে, তাই না? তাহলে তুমি আমাকে ঘুমানোর জায়গা দাও। তুমি কি ভাবছো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? জানি না, যা খুশি করো, কিন্তু বাইরে থাকো, নইলে তোমার পা ভেঙে দেব। প্রথমে অভিনব ভয় পায়নি, কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে যাচ্ছিল তখন সে দ্রুত পা সরিয়ে নিল। অনন্যা দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল। চাকরের জায়গা মালিকের ঘরে নয়, ওর জায়গা বাড়ির স্টোর রুমে। এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো, কিন্তু সে আর কী বা করতে পারত। বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল। এরপর কি হবে? অভিনব কোথায় ঘুমাবে? এই বাড়িতে সে কি কখনো সম্মান পাবে? আর অনন্যার পরিবার যখন অভিনবের আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে? আমি স্বীকার করছি, সেদিন আমি মদ্যপ ছিলাম, কিন্তু সে কেন তার ঘরের দরজা খুলে রেখে ঘুমোতে গেল? অভিনব এখনও অনন্যার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে জানত যে অন্য ঘরগুলোতে তার থাকার কোনো জায়গা নেই, তাই অভিনব গেল সেই জায়গায় যেখানে এই বাড়ির দাসীরা ঘুমোতো। সৌভাগ্যবশত সে একটা খালি খাট পেল এবং অভিনব সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন সে ঘুমিয়েছে আর কখন জেগে উঠেছে। সে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে পৌঁছে গেল AK প্রাইভেট লিমিটেডে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাইরে যান। সে সানির দিকে তাকালো। সানিও তার দিকে তাকিয়ে হাসল এবং বলল, ওহ, দেখো কে এসেছে। এখানে আসার সাহস হলো কিভাবে? সিকিউরিটি স্যার, এই ছোট লোকটাকে ভেতরে যেতে দিও না। এই শুধু আকরাম স্যারের ঝামেলা বাড়াতে এসেছে। অভিনব, একটা উপদেশ দেব। তোমার দারিদ্রতাকে একটু মেনে নাও এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো। তোমার বাবা আকরাম স্যারের গাড়ি চালাতেন, তার মানে এই নয় যে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন। তোমার বাবা আকরাম স্যারের সামনে পেছনে ঘুরে কোনো লাভ পাননি, তাহলে তুমি কিভাবে সামনে পেছনে ঘুরে লাভ পাবে? সানির কথা শুনে অভিনবের রাগ বাড়ছিল। সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল। চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত, কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তুমি কি করছো? ও আমার সঙ্গে এসেছে। কিছু বলতে চাইছো? তাহলে যেতে পারো, আমার সঙ্গে এসো। সানির মাথা গরম হয়ে গেল। সেদিন পার্টিতে আর আজ এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করে দিল। আকরাম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি? এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল। অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে, সে আকরাম স্যারকে শুধু আকরাম বলে ডাকছে। জেনি এই প্রশ্নের উত্তর দিল না। তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। জেনি যেভাবে সরি বলল তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না। এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল। সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে। আকরাম তাকে অনুমতি দিয়েছিল যে অভিনব যেটা চাইবে সেটা সে বেছে নিতে পারবে। এদের পাশে তারকা চিহ্ন কেন আছে? কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে, তাই ওই পদগুলো খালি নয়। তুমি কি চা বা কফি নেবে? ম্যানেজার, আমি ম্যানেজারের পদটাই চাই। কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে। আমি জানি। তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে? তুমি কি চাও সেই কর্মচারী চাকরি ছেড়ে দিক? আমি তেমন কিছু বলিনি। তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে? তুমি? হ্যাঁ, কিন্তু জেনি, দেখো, এটা আমার দোষ নয়। তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম। এখন তুমি ঠিক করবে এরপর কি হবে। ঠিক সেটাই চাইছিল, যা সে ভাবছিল। আসলে পুরো কোম্পানিটাই তার। সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল। ঠিক আছে মিস্টার অভিনব, তোমার কিছু তথ্য আমার লাগবে।
তোমার অফিস কাল থেকে শুরু হবে। পারফেক্ট, ধন্যবাদ। কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না, তাই সে ম্যানেজারের পদটাই চেয়েছিল, যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল। অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে, কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার। অক্রামের চেকটা তার পকেটে ছিল। এখন অনন্যার বাবা মা এসে গেছে। অভিনব বুঝেছিল যে তাদের এবং হরদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয়। কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না। সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই। অভিনব ব্যাংকে গিয়েছিল তার চেক থেকে টাকা তোলার জন্য। আমি এই চেক থেকে টাকা তুলতে চাই। এরপর তার সঙ্গে দেখা হলো প্রণবের। প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত। প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল। সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল। সে অভিনবকে চিনত, কারণ অভিনব প্রায়ই এই ব্যাংকে ডেলিভারির কাজ করতে আসত। যদিও সে অভিনবের থেকে খুব বেশি এগিয়ে ছিল না, কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল দারিদ্রতা। চেক দিয়ে তুমি জানো তো এই ব্যাংকে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায়। আমার টাকার অঙ্কেটা খুবই বড়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। তার দরকার নেই, চেকটা দাও। প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেলল। তুমি কি পাগল? তুমি কি করলে? সিকিউরিটি, এই লোকটাকে এখান থেকে বের করে দাও। নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে? তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা? নিয়ে যাও ওকে। প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছে? এই কণ্ঠস্বর আর কারো নয়, বলরাজের। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো। এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। সরি স্যার, আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন। আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম। ওকে ছেড়ে দাও। অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল। প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে। প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগলো, বলরাজ বলল, আমি বলেছিলাম আমার সঙ্গে এসো। না স্যার। বলরাজ তার দিকে তাকাতেই প্রণবের পা থেমে গেল। বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল। সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে। যদি ও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ম্যানেজার জানবে। তুমি যদি নিজের লেভেলে অ্যাকশন নাও তাহলে ম্যানেজার রাগ করতে পারেন। জি স্যার, এসো। বলরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল। দুজনে মিলে ম্যানেজারের কেবিনে ঢুকল। ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল। সামনে বলরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মিস্টার বলরাজ, আপনি এখানে? আপনাকে তো আমাকে ডাকতে হতো। বসুন প্লিজ। বলুন, আমাকে কি করতে হবে? এখানে অন্য কাজে এসেছিলাম, কিন্তু বাইরে যা দেখলাম মনে করলাম আগে এটা নিয়ে কথা বলা উচিত। বলুন, আপনি জানেন এই লোকটা কে? তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল। আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল। ও মাই গড, এটা কি টাইগার? কে? ও সেই টিমের শেষ সদস্য, আর আপনি সেই টিমের ক্যাপ্টেন। টাইগার, আমি ভীষণ দুঃখিত, আমাকে ক্ষমা করুন। টাইগার, আমি আপনার জন্য কি করতে পারি? এর কোনো প্রয়োজন নেই। শুধু একটা জিনিস মনে রেখো, আর কেউ যেন না জানে যে আমি টাইগার। জি স্যার।
টাইগার, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন। সেটা তো করবই, কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে, কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে। কি হয়েছে, তারা কি করেছে? আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল। ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল। এক কালো চশমা পরা মানুষ দাঁড়িয়েছিল। তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল। আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে। আপনি যদি বলেন। এখন না, সে তো মাত্র এসেছে, তাকে একটু লাফাতে দাও। আর হ্যাঁ, এবার ভুলেও তাকে খাঁচায় ভরার ভুল করো না। এখন দেখা যাক কি হতে চলেছে। ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে? আর এই মানুষটাকে যে শুধু টাইগারের নাম শুনেই নতুন প্ল্যান বানাতে শুরু করেছে। টাইগার যখন ম্যানেজার জানতে পারল প্রণব অভিনবের সঙ্গে কি করেছে, তার রক্ত ফুটতে লাগল। যদিও তার মাথা ব্যাংকের কম্পিউটার চালাতো, আজ তার হৃদয় থেকে গুলি বেরোচ্ছে। তার সাহস কিভাবে হলো? আমি এখনই ওকে দেখে নিচ্ছি। সে প্রণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল। ঠিক তখনই প্রণব এসে গেল। তুমি কি করেছো? কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে? স্যার, এই লোকটা একটা ডেলিভারি বয়। নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে। আমরা বুঝি লটারির দোকান চালাই, আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি, কোনো ডেটা ম্যাচ করেনি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার? একরাম স্যারের। কি স্যার? হ্যাঁ, আর তুমি তার সঙ্গে যা করেছো সেটা এক ব্যাপার, কিন্তু জানো একরাম স্যার জানতে পারলে তিনি তোমার সঙ্গে কি করবেন? চেকটা কোথায়? স্যার, এই নিন চেক। সাহস তো কম নয় তোমার। এখন একটা কাজ করো, টেপ দিয়ে চেকটার প্রতিটা টুকরো জোড়া লাগাও, সাবধানে। জি স্যার। আর এই কাজটা শেষ হলেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তুমি ফায়ার্ড। স্যার, কিন্তু আমি কি করেছি? আমি যে বললাম তোমাকে ফায়ার করছি তা শুনলে, কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না। যদি জানতো টুকরো জোড়া লাগাতে হবে তাহলে এতটা ছিঁড়তই না। প্রণব ম্যানেজারের দিকে তাকাল। এই চেক আকরাম স্যারের। ঠিকমতো জোড়া লাগাও, আর যদি একটু ভুলও করো আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোনো ব্যাংকেও আর চাকরি পাবে না। বের হও। প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল। চেকটা আকরামের আর ম্যানেজারের ভাষা, এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ। সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করল। অভিনবের মনে হলো সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে, কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে। এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে। অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল। আমি সত্যিই খুব দুঃখিত। তা টাইগার এত বছর কোথায় ছিলেন? আপনি বলুন আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি তার টিমের একজন সদস্য। শোনো, টাইগার ফিরে এসেছে ঠিকই, কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে পি না পায়। ঠিক কথা স্যার। আমাদের সিংহদের দলে একটা নেকড়ে ঢুকে পড়েছে, আর সে আমাদের সব তথ্য শত্রুদের দেবে। তাই সাবধানে থাকতে হবে টাইগার। নেকড়ে মানে গুপ্তচর? হ্যাঁ, মন্টি তোমাকে সব বিস্তারিত বলবে। তার আগে তুমি গুহা থেকে বেরোবে না, আর বের হলেও অন্ধকারেই থাকবে। এই মাঝে আমরা খুঁজে বের করব তোমার বাবা সঞ্জয়ের খুনিকে, আর এই নেকড়েকেও। অভিনবের মাথায় একটাই নাম ঘুরছিল, মন্টি। যেভাবে রানা সঞ্জয়কে বিশ্বাসঘাতকতা করেছিল, অভিনব নিশ্চিত ছিল মন্টিও তার বাবার পথেই হাঁটবে।
রানাকে নিজেদের লোক ভাবার জন্য সে লোকগুলোর ওপর করুণা হলো। এই দলে আর কে কে আছে যাদের সঙ্গে আমার দেখা হয়নি? তুমি আমার সঙ্গে আর আকরামের সঙ্গে তো দেখা হয়েছ। দেখো এরা বাকিরা, ইক্কা, পার্কার, অ্যালাইনা, 3 জন বাকি। অ্যালাইনা মানে আমাদের দলে একটা মেয়েও আছে। হ্যাঁ, তার আগে তার মা এই জায়গায় ছিলেন, তিনি 1 বছর আগে মারা গেছেন, তাই এখন অ্যালাইনা তার জায়গায়। সে শুধু একটা মেয়ে নয়, সে আগুন, হাঁটতে থাকা অঙ্গার, ঝড়। অ্যালাইনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। তার কাছে সৌন্দর্য, বুদ্ধি আর তেবার 3টাই আছে। আমি কিছুই বুঝতে পারছি না। সে খুব জেদি। তার জেদ আমার নিজের জেদকেও ছোট করে দেয়। টেকনিক্যালি সে আমাদের গ্রুপের একমাত্র মেয়ে, কিন্তু তাকে হারানো এটা আমাদের দলের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। এটা শুনে অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। অ্যালাইনাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে। কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল। অ্যালাইনার সাথে দেখা করার ইচ্ছে তার আরও বাড়ছিল। ঠিক তখনই ম্যানেজার ডিকে বলল, তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে, কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে। এই ছেলেটা আমার ভাবনার থেকেও আলাদা। ডিকের কান খাড়া হয়ে গেল। বলরাজ স্যার, মনে হচ্ছে টাইগার আপনাকেই রিংয়ের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা টাইগার, এখন তোমার কত টাকা দরকার? আমি দিয়ে দিচ্ছি। পরে আকরাম স্যারের অফিস থেকে চেকটা রি-ইস্যু করিয়ে নেব। এখনই আমার 1 কোটি টাকা দরকার। 49 কোটি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। এটা শুনে ডিকে তার টাকার ব্যবস্থা করতে বেরিয়ে গেল। এই অ্যালিনার ব্যাপারে তুমি আর কি জানো? সে যেই হোক, আমি সবই জানি, কিন্তু একই সাথে কিছুই জানি না। বলরাজ, তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। শুধু তাকে রাগার সুযোগ দিও না, আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না, আর কখনো মজা করবে না। সে জোকস করা লোকজনকে মেরে ফেলে। আচ্ছা, এখন তোমার একটা গাড়ি দরকার টাইগার। আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি, সোজা গ্লো মোটরসে চলে যাও, তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি, তুমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডাবল দিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। সে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল। তাড়াহুড়োয় সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে। ভেতরে ঢুকতেই সে দেখল শোরুম ম্যানেজার দরজায় দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। মিস্টার অভিনব গ্রেওয়াল স্যার, দয়া করে আসুন, চলুন। কিছুক্ষণ পর অভিনব এক গ্যারেজে পৌঁছাল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি, ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন। এটা খুবই দামি গাড়ি ছিল। বলরাজ ইচ্ছা করে এটাকে পুরনো সাজিয়ে দিয়েছিল, যাতে অভিনবকে দেখে কেউ সন্দেহ না করে। কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই অভিনবের খুব ভালো লাগলো। হ্যালো অভিনব, তুমি গাড়ি কিনছো? তুমি কে আর কি চাই তোমার? আরে আমি চাহা, তোমার স্ত্রীর বান্ধবী। আকরামের পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল।
যদিও কথা হয়নি, কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল। সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয়। আর প্রশ্নটা, তুমি এখানে গাড়ি কিনতে এলে কি করে? অনন্যা তো বলেছিল তুমি গরিব। আমি গরিব, এটা আমি আমার বসের জন্য কিনছি। চাহাত একটু তাকিয়ে রইল। নিশ্চিত তুমি মিথ্যে বলছো না? কেন আমি মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করি, অনন্যাকেও এখানে ডেকে নিই। সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে। না না, তাকে এখানে কি দরকার? তাকে বিরক্ত করে লাভ কি? তুমি বলো, আমি তোমার জন্য কিছু করতে পারি কি? তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো। আমাকে ট্রিটে নিয়ে যাবে না? দেখো, আমি তোমার স্ত্রীর বান্ধবী, আর আমি মনে করি না তুমি আমাকে না বলবে। অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে পাশের সিটে গিয়ে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে দিল। অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল। সে জানত চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে, তাই সে ঠিক করল তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে। পুরো পথে চাহাত অভিনবের দিকেই তাকিয়েছিল। অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে। অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করল। ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না, বুঝলে? আচ্ছা, পরে ফোন করছি। টাইগার। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখল আকরাম ফোন করেছে। আকরাম! হ্যালো টাইগার, কি হয়েছে? তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম। সব ঠিক আছে তো? আসলে আমি হোটেলে কারোর সাথে লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। একটা কাজ করো, আগে আমার অফিসে উঠে আসো। আমি তোমাকে আমার ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি। তোমরা দুজনেই ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি হলো, চলবো না? তুমি একটু অপেক্ষা করো, আমার কিছু জরুরি কাজ আছে। তাকে যেতে দেখেই চাহাত বুঝে গেল যে এই জায়গাটা আকরামের অফিস। কিন্তু অভিনব সেখানে কি করতে যাচ্ছে, আর আকরামই বা তাকে উঠতে বলল কেন? অভিনবকে নিয়ে চাহাতের সন্দেহ আরও বাড়ছিল। চাহাত কি অভিনবের আসল পরিচয় জেনে ফেলবে? গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।